আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা বিষয়ের পরীক্ষাটা হবে 22 জুলাই। নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী তোমাদের বাংলার সিলেবাসটা হচ্ছে 1 থেকে 99 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? যেহেতু বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো প্রশ্ন দেওয়া হয়নি, তাই তোমাদের 22 জুলাই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার জন্য তোমরা বাংলা কী পড়বে, কীভাবে প্রিপারেশন নেবে, কোন কোন অধ্যায় থেকে কোন কোন বিষয়গুলো তোমাদের পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট প্রশ্ন, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমাদের পরীক্ষার আগের দিন হয়তো কিছু নির্দেশিকা দেওয়া হলে সেটা নিয়ে ভিডিও আমি তৈরি করে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শিক্ষার্থীরা, ভিডিওটা শুরু করা যাক। তো যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র। তোমাদের প্রথম অধ্যায়ে রয়েছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। দ্বিতীয় অধ্যায় আছে প্রমিত ভাষা ব্যবহার করি, যার প্রথম পরিচ্ছেদ ধ্বনির উচ্চারণ, দ্বিতীয় পরিচ্ছেদ শব্দ ও বাক্যের উচ্চারণ, তৃতীয় পরিচ্ছেদ লিখিত ভাষায় প্রমিত রীতি। তারপর তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি, প্রথম পরিচ্ছেদ প্রায়োগিক লেখা, দ্বিতীয় পরিচ্ছেদ বিবরণমূলক রচনা, তৃতীয় পরিচ্ছেদ তথ্যমূলক রচনা, চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক রচনা এবং পঞ্চম পরিচ্ছেদে আছে কল্পনা নির্ভর লেখা। তারপর চতুর্থ অধ্যায় ব্যাকরণ মেনে লিখতে শিখি। এর প্রথম পরিচ্ছেদে আছে শব্দ, দ্বিতীয় পরিচ্ছেদ বাক্য, তৃতীয় পরিচ্ছেদ শব্দের অর্থ এবং চতুর্থ পরিচ্ছেদ বানানো অভিধান। এই মোট 4টা অধ্যায় নিয়ে হচ্ছে তোমাদের ষান্মাসিক মূল্যায়ন কার্যক্রম হবে বা অর্ধবার্ষিক পরীক্ষাটা হবে। তো একটা করে অধ্যায় দেখবো এবং সে অধ্যায় থেকে কী কী পড়তে হবে তা নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করি। এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে 1 এবং 2 নম্বর পৃষ্ঠা। এখানে হচ্ছে মাধ্যম অনুযায়ী যোগাযোগের কিছু উপকরণ আছে। নিচে যোগাযোগের 3টি মাধ্যম দেখানো হলো। তুমি কী উদ্দেশ্যে কার সঙ্গে এই ধরনের যোগাযোগ করে থাকো তার একটি করে উদাহরণ তোমাকে কিন্তু দিতে হবে, ঠিক আছে? তারপর যোগাযোগের উপকরণ আছে। এইসব উপকরণ তুমি কোনগুলো ব্যবহার করো সেটা হচ্ছে ডান পাশের কলামে তোমাকে লিখতে হবে। এরপর দেখো যোগাযোগের নমুনা বিশ্লেষণ। কয়েকটা যোগাযোগের নমুনা দেওয়া আছে এখানে এবং প্রত্যেকটা নমুনার শেষে কিছু প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নগুলো উত্তর তোমাকে লিখতে হবে। যেমন নমুনা 1-এ আছে কি শ্রেণীকক্ষে ক্লাস চলছে। তো এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো আছে যে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে, উদ্দেশ্য কী, আর কোন কোন মাধ্যমে যোগাযোগ এবং কী কী উপকরণ ব্যবহার করা যেত, কোন মাধ্যম, এই বিষয়গুলো তোমাদের লিখতে হবে। তারপর নমুনা 2-এ হচ্ছে একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, সেই আমন্ত্রণপত্র দেওয়া আছে এখানে। তো এখানে কোন মাধ্যম ব্যবহার করা হয়েছে, যোগাযোগে কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে, উদ্দেশ্য কী, আর কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত। তারপর 5 পৃষ্ঠায় আছে নমুনা 3। এখানে একটা ইমেল দেখতে পাচ্ছ তোমরা। সো এই ইমেলটি থেকে কিছু প্রশ্ন দেওয়া আছে যে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে, যোগাযোগের উদ্দেশ্য কী এবং আর কোন মাধ্যমেও উপকরণ ব্যবহার করা যেত। 6 নম্বর পৃষ্ঠায় আছে নমুনা 4। এখানে হচ্ছে একটা অফিসে জরুরি মিটিং চলছে, অনলাইনে একজন সহকর্মী মিটিংয়ে যুক্ত আছেন। তো এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, যোগাযোগে কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে, যোগাযোগের উদ্দেশ্য কী, আর কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত। এই 4টা নমুনা তোমাদের ভালো করে শিখতে হবে। 5 নম্বর নমুনায় হচ্ছে একটা সাহিত্য দেওয়া আছে এখানে হচ্ছে আগুনের পরশমণি উপন্যাসের অংশবিশেষ দেওয়া আছে, যেটা লিখেছেন হুমায়ুন আহমেদ। তো এই উপন্যাসের অংশবিশেষটা তোমরা পড়বে। তারপর এই আগুনের পরশমণি সাহিত্য নমুনার ভিত্তিতে নিচের প্রশ্নগুলো উত্তর দিবে যে এখানে কোন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে, এই মাধ্যমের সঙ্গে যোগাযোগের অন্যান্য মাধ্যমের তফাৎটা কী, এই যোগাযোগে কী কী উপকরণ ব্যবহৃত হয়েছে, একজন লেখক লেখার সময়ে কী কী উপকরণ ব্যবহার করেন এবং একজন প্রকাশক প্রকাশের সময় কী কী উপকরণ ব্যবহার করে থাকেন। এই যোগাযোগের উদ্দেশ্য কী, উপরে সাহিত্য নমুনায় লেখক কী ধরনের অভিজ্ঞতা পাঠকের মধ্যে সঞ্চারিত করেছেন, এই যোগাযোগে আর কোন কোন মাধ্যম ও কী কী উপকরণ ব্যবহার করা যেত এবং ভিডিও মাধ্যমে উপস্থাপনের ক্ষেত্রে নতুন কী কী উপকরণের প্রয়োজন হবে। এই বিষয়গুলো তোমাদের আলোচনা করতে হবে, যেটা রয়েছে তোমাদের বইয়ের 13 পৃষ্ঠায়। তারপর 14 নম্বর পৃষ্ঠা আছে বাস্তব ক্ষেত্রে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ। এখানে কিছু নমুনা দেওয়া হয়েছে, এখান থেকে যে কোনটা তোমাদের পরীক্ষা আসতে পারে। বিদ্যালয়ের সমস্যা 3টা সমস্যা আছে এবং এখানে এলাকার সমস্যা 3টা এলাকার সমস্যা আছে, এগুলো নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। এরপর দ্বিতীয় অধ্যায় যে আমরা দ্বিতীয় অধ্যায়ের প্রথমেই আছে 2.1.1 স্বরধ্বনির বৈশিষ্ট্য শনাক্ত করতে হবে। এখান থেকে যেটা সঠিক সেটাতে তুমি হচ্ছে টিক চিহ্ন দেবে, ঠিক আছে? তো এই কাজটা তোমরা করবে। এরপর দেখো 2.2.1 প্রমিত রূপ উচ্চারণ। এখানে কিছু শব্দ আছে, এগুলোর
প্রমিত রূপ লিখতে হবে এবং প্রমিত উচ্চারণ করতে হবে। কিছু আঞ্চলিক শব্দ আছে তোমাদের, সেগুলো গল্প থেকে বাছাই করতে হবে, ঠিক আছে? গল্প থেকে বাছাই করে 15টি আঞ্চলিক শব্দ তোমার লিখবে। কোথা থেকে? ফেরা গল্পের যে কথোপকথন আছে সেখান থেকে বাছাই করে, এবং সেগুলোর প্রমিত রূপ আর প্রমিত উচ্চারণগুলো তোমাদের শিখতে হবে। যেহেতু তোমাদের পরীক্ষাটা হবে 2 ঘন্টা প্লাস 3 ঘন্টা, 2 ঘন্টার লিখিত পরীক্ষায় হচ্ছে কিছু কাজ আসবে আর 3 ঘন্টার প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে। সেখানে কিন্তু তোমাদের চাইলেই ম্যাডাম বা তোমাদের স্যার যিনি থাকবেন না কেন এই কাজগুলো তারা প্র্যাকটিক্যালি নিতে পারে, যে প্রমিত উচ্চারণ করতে বলতেই পারেন, ঠিক আছে? এই জন্য এগুলো ভালো করে শিখবে। তো 29 পৃষ্ঠার এই কাজটা গেল। 30 পৃষ্ঠায় আছে ভাষারূপের পরিবর্তন। ফেরা গল্পের কথোপকথনে 10টি বাক্য এখানে নিচের কলামে লিখবে, আঞ্চলিক বাক্য, এবং এগুলোর প্রমিত রূপগুলো তোমাদের লিখতে হবে। তারপর 2.2.3 আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষায় রূপান্তর করবে। তোমার শোনা এরকম 10টা বাক্য, যেগুলো তুমি আশেপাশের মানুষদের কাছ থেকে শুনেছো, এরকম 10টা বাক্য নেবে আঞ্চলিক বাক্য, এবং সেগুলোর প্রমিত রূপ রূপান্তরিত করে লিখবে, ঠিক আছে? এই কাজটা আছে 32 পৃষ্ঠায়। তারপর 2.3.1 সাধুরীতির বাক্যকে প্রমিত বাক্যে রূপান্তর। এখানে সাধুরীতির কিছু বাক্য দেওয়া আছে, এগুলো তোমাদের প্রমিত রূপে রূপান্তর করতে হবে। এই কাজটা আছে তোমাদের বইয়ের 37 পৃষ্ঠায়। এগুলো দ্বিতীয় অধ্যায়। আমরা তৃতীয় অধ্যায়ে চলে যাই। রচনা পরি দৃষ্টিভঙ্গি বলছি। প্রথম পরিচ্ছেদে আছে প্রায়োগিক লেখা। তোমাদের প্রায়োগিক লেখার বৈচিত্র্য সম্পর্কে জানতে হবে, যে প্রায়োগিক লেখার ধরনগুলো কী এবং এই ধরনের লেখা কোন কোন কাজে লাগে। এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের 39 পৃষ্ঠায়। তারপর 3.1.2 উপরে দুটো নমুনা দেওয়া আছে, সেই নমুনার ভিত্তিতে তোমরা কয়েকটা প্রশ্নের উত্তর দেবে, যে এ ধরনের লেখা কোথায় দেখা যায়, এ ধরনের লেখার উদ্দেশ্য কী, এসব লেখাকে প্রায়োগিক লেখা বলা হয় কেন। যে কাজটা আছে তোমাদের বইয়ের 42 পৃষ্ঠায়। আরেকটা প্রশ্ন আছে 43 পৃষ্ঠায়, যে সংবাদ প্রতিবেদনে কী কী থাকা আবশ্যক বলে তুমি মনে করো। তারপর 3.1.3 খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, সংবাদ প্রতিবেদন তৈরি করবে। এই নিয়ে তোমাদের পরীক্ষা কিন্তু প্রশ্ন আসতে পারে। এখানে হচ্ছে অনেকগুলো বিষয় দেওয়া আছে, আমরা এই সবগুলো নিয়ে ভিডিও তৈরি করেছি। যারা দেখোনি তারা একটু কষ্ট করে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে চলে যাবে, সেখানে তোমরা কিন্তু বাংলা বিষয়ের অধ্যায় ভিত্তিক আলাদা প্লে লিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে অধ্যায়ে যে পৃষ্ঠার ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারো। এছাড়া হচ্ছে এই ভিডিওটার কমেন্ট বক্সেও আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও চাইলে তোমরা দেখে নিতে পারবে, ঠিক আছে? এই গেল 43 পৃষ্ঠার প্রশ্ন। তারপর দ্বিতীয় পরিচ্ছেদের নাম হচ্ছে কি বিবরণমূলক রচনা। এখানে প্রথমে শিখবে তোমরা বিবরণমূলক রচনার কিছু বৈচিত্র্য, কিছু ধরন আছে, এবং এই ধরনের কী কী বিবরণ থাকে সেগুলো তোমাদের জানতে হবে। এই কাজটা আছে 44 পৃষ্ঠায়। তারপর 3.2.2 বিলেতে 750 দিন, এই রচনার ভিত্তিতে কিছু প্রশ্ন দেওয়া আছে, যেমন লন্ডন শহরে কী কী বৈশিষ্ট্য লেখকের ভালো লেগেছে, কী কী বৈশিষ্ট্য খারাপ লেগেছে, ইংরেজ জাতিকে লেখক কীভাবে মূল্যায়ন করেছেন, লন্ডনের আবহাওয়া ও পরিবেশের সঙ্গে তোমার এলাকার আবহাওয়া ও পরিবেশের তুলনা করো। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের কিন্তু জানতে হবে। তারপর 3.2.3 এখানে একটা ছক আছে, যে বিলেতে 750 দিন রচনা যা আছে এই সম্পর্কে তোমার মতামত ও জিজ্ঞাসা, এটা পূরণ করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যে বিলেতে 750 দিন এটা কেন বিবরণমূলক রচনা, বা কোন ধরনের বিবরণমূলক রচনা এবং কেন, সেটা তোমাকে উদাহরণ দিয়ে এখানে বোঝাতে হবে। তৃতীয় পরিচ্ছেদে যাই, তথ্যমূলক রচনা। তো প্রথমে শিখবে তথ্যমূলক রচনার বৈচিত্র্য, এখানে বৈশিষ্ট্যগুলো লিখবে এবং কীভাবে সংগ্রহ করা যায় সেই বিষয়টা লিখতে হবে। এই কাজটা আছে তোমাদের বই 51 পৃষ্ঠায়। তারপর আত্মস্মৃতি নামে একটা রচনা আছে, রচনাটা পড়ে এই প্রশ্নগুলোর উত্তর দিবে, যে রচনায় কোন সময় তথ্য পাওয়া যায়, গ্রামের প্রকৃতি বর্ণনার মধ্য দিয়ে লেখকের কোন মনোভাব প্রকাশ পেয়েছে, এবং আরও 2টা প্রশ্ন এখানে আছে, আর একটা প্রশ্ন আছে। তো এটা হচ্ছে 57 পৃষ্ঠার কাজ। তারপর আত্মস্মৃতি রচনার আলোকে এই ছকটা পূরণ করবে, যে রচনায় যা আছে এই সম্পর্কে তোমার মতামত ও জিজ্ঞাসা। এই ছকটা হচ্ছে 58 পৃষ্ঠায় আছে। তারপর একটা ইম্পর্টেন্ট কাজ আছে, যে আত্মস্মৃতি শিরোনামের রচনাটিকে লেখক কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলেছেন, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসতে পারে। 3.4.2 বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনার ভিত্তিতে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তোমার একজন সহপাঠীর সাথে এগুলো নিয়ে আলোচনা করো এবং সংক্ষেপে উত্তর তৈরি করো। তার আগে হচ্ছে তোমরা 3.4.1 যেটা আছে সেটাও পড়ে নেবে। আর 16 ডিসেম্বর তারিখটি কোন দুটি কারণে লেখকের কাছে গুরুত্বপূর্ণ, বাংলা ভাষায় সংবিধান রচনার ব্যাপারটি লেখকের কাছে গুরুত্বপূর্ণ কেন, তারপর বাংলাদেশের ভাষা প্রসার ও সমৃদ্ধির সম্ভাবনা বেশি কেন, তোমার মতামত দাও। এই কাজগুলো তোমরা করবে। বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে সেই মতামতগুলো তুমি এখানে তুলে ধরবে। এবং একটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, যে বাংলা ভাষা সংকট ও সম্ভাবনা এই শিরোনামের রচনাটিকে কেন বিশ্লেষণমূলক লেখা বলা হয়, সেটা তোমাকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। তারপর পঞ্চম পরিচ্ছেদে রয়েছে কল্পনা নির্ভর লেখা। কল্পনা নির্ভর লেখার বৈচিত্র্যগুলো তোমাকে বের করতে হবে। তারপর হচ্ছে কিশলয়ের জন্ম মৃত্যু, এই রচনার ভিত্তিতে কয়েকটা প্রশ্ন আছে, এগুলো উত্তর তোমাদের লিখতে হবে, যে লেখক এই রচনায় প্রকৃতির পালা বদলের কেমন ছবি এঁকেছেন।
এটা আছে 74 পৃষ্ঠায়। মানুষের জীবনের সাথে গাছের পাতার মিল কোথায়? এই রচনায় জীবন সম্পর্কে লেখকের কোন মনোভাবের প্রতিফলন ঘটেছে? 75 পৃষ্ঠায় বাকি প্রশ্নগুলো আছে। এরপর কিশোরের জন্মমৃত্যু রচনাটি যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে সেগুলো তুমি এখানে তুলে ধরবে। এবং সবার শেষে কিশোরের জন্মমৃত্যুর শিরোনামের রচনাটিকে কেন কল্পনা নির্ভর লেখা বলা হয় সেটা তুমি একটা উদাহরণ দিয়ে এখানে বোঝাবে। এই গেল তৃতীয় অধ্যায়। আমরা চতুর্থ অধ্যায়ে যাই। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে কি? ব্যাকরণ মেনে লিখতে শিখি। প্রথম পরিচ্ছেদ আছে শব্দ। 78 থেকে 79 পৃষ্ঠায় একটা কাজ আছে যে বিভিন্ন শ্রেণীর শব্দের প্রয়োগ তোমাকে দেখাতে হবে, ঠিক আছে? তারপর 80 পৃষ্ঠায় রয়েছে শব্দের লগ্নক। কিছু বাক্য আছে নিচে, এখানে হচ্ছে শব্দের লগ্নকগুলো খুঁজে বের করতে হবে তোমাকে। 4.1.3 আছে শব্দের লগ্নক খুঁজি। এখানে একটা প্রবন্ধ দেওয়া আছে সাহিত্য জগৎ। এই প্রবন্ধ থেকে কিছু শব্দ মার্ক করা আছে, মার্ক করা নিয়ে আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। যেমন এই যে যারা, তাদের, শতই, নিশ্চয়ই, আমি এখানে মার্ক করে দিয়েছি। এই শব্দগুলো দিয়ে তোমাকে লগ্নক বের করতে হবে। এই কাজটা তোমরা করবে, যেটা আছে তোমাদের বইয়ের 82 এবং 83 পৃষ্ঠায়, ঠিক আছে? এই যে লগ্নক, এখানে হচ্ছে বচন উদাহরণগুলো দিবে, নির্দেশকের উদাহরণগুলো দিবে, বলকের উদাহরণগুলো লিখবে, শব্দ বিভক্তি উদাহরণগুলো লিখবে এবং ক্রিয়া বিভক্তির উদাহরণগুলো লিখবে। এই কাজটা আছে তোমাদের বইয়ের 83 পৃষ্ঠায়। তারপর দ্বিতীয় পরিচ্ছেদে যাই। দ্বিতীয় পরিচ্ছেদ আছে বাক্য। প্রথমে উদ্দেশ্য বিধেয় খুঁজি। এখানে হচ্ছে কিছু বাক্য আছে, সেখান থেকে তোমরা উদ্দেশ্য, উদ্দেশ্যের প্রসারক, বিধেয় এবং বিধেয়ের প্রসারকগুলো আলাদা করবে। এই যে আরও কিছু বাক্য দেওয়া আছে এখানে, এগুলো কোন ধরনের বর্গ সেটা তোমাদের হচ্ছে পাশে লিখতে হবে। এই কাজটা আছে 85 পৃষ্ঠায় এবং 86 পৃষ্ঠায়। তারপর তৃতীয় পরিচ্ছেদে যাই। তৃতীয় পরিচ্ছেদে শব্দের অর্থ। প্রথমে এখানে একটা অনুচ্ছেদ আছে, এই অনুচ্ছেদে তোমাদের হচ্ছে প্রতিশব্দগুলো বসাতে হবে। 2টা করে দিয়ে দিয়েছে, যে কোনো একটা করে বসিয়ে অনুচ্ছেদটা নতুন করে সাজিয়ে তোমাকে কিন্তু আবার লিখতে হবে। তারপর 4.3.2 গদ্যে রূপান্তর করি। এখানে কবি কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি দেওয়া আছে, এটাকে তোমাদের গদ্যে রূপান্তর করতে হবে। তো এই ভিডিওটা আমরা দিয়েছি, সবগুলো ভিডিওই দেওয়া আছে আমাদের চ্যানেলে, দেখে নিতে পারো। তো এই ভিডিওতে আমরা হচ্ছে প্রত্যেক 4 লাইন পরপর আমরা এটাকে গদ্যে রূপান্তর করে সুন্দর করে তোমাদের সামনে কিন্তু উপস্থাপন করেছি। ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, তাহলে এই কবিতাটা গদ্যে রূপান্তর কীভাবে করতে হয় খুব সহজে কিন্তু তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো 4.3.3 বিপরীত শব্দ লিখি। 91 পৃষ্ঠায় এই কাজটা রয়েছে। ইসমাইল হোসেন সিরাজির একটি কবিতা দেওয়া আছে, কবিতায় যেসব শব্দের নিচে দাগ দেওয়া আছে সেগুলো বিপরীত শব্দ লেখো। এই যে মহাজ্ঞানী, ধনবান, অসীম, সম্মান, সম, এভাবে করে যেগুলো নিচে মার্ক করা সেগুলো বিপরীত শব্দ তোমাদের খুঁজে বের করতে শিখতে হবে। 4.3.4 বিপরীত শব্দ বসাই। এখান থেকে তোমরা হচ্ছে নিচের অনুচ্ছেদে হ্যাবাচক বাক্যগুলোকে নাবাচক বাক্যে আর নাবাচক বাক্যগুলোকে হ্যাবাচক বাক্যে রূপান্তর করতে হবে। তো এই কাজটা তোমরা করবে, যেটা আছে তোমাদের বইয়ের 95 পৃষ্ঠায়। তারপর চতুর্থ পরিচ্ছেদ, মোস্ট ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারের, বর্ণানুক্রমে শব্দগুলো সাজাবে। বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তা নিচে লিখবে। তারপর এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের বর্ণানুক্রমে তফাৎগুলো লিখবে, ঠিক আছে? এরপর দেখো 97 পৃষ্ঠায় নিচের বাম কলামের শব্দগুলোকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লিখতে হবে। আর লেখা শেষ হয়ে গেলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখবে এবং প্রয়োজনে সংশোধন করবে। এখানে কিছু শব্দ এলোমেলো করে দেওয়া আছে, তোমাদের এগুলো সাজিয়ে লিখতে হবে। যেমন প্রথমে লিখবে কি স্বরেয় দিয়ে যে শব্দগুলো সেগুলো, তারপর লিখবে স্বরেয়া দিয়ে যে শব্দগুলো সেগুলো, এভাবে করে এখানে সাজিয়ে লিখতে হবে। তো এই ভিডিওটা আমি অনেক সময় নিয়ে তৈরি করেছিলাম, তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো। তারপর 4.4.2 অভিধানের শব্দ খুঁজি। নিচে আহমদ শরীফের লেখা একটা অংশবিশেষ দেওয়া হলো, এখানকার কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে। শব্দগুলো অভিধান খুঁজে বের করো এবং খাতায় শব্দগুলোর অর্থ লেখো। তো আহমদ শরীফের লেখা জিজ্ঞাসা শব্দে যেই শব্দ নিচে দাগ দেওয়া আছে এই শব্দগুলো আমি হচ্ছে তোমাদের বাংলা অভিধান থেকে বের করেছিলাম এবং পাশে বাংলা অভিধানের পৃষ্ঠার নাম্বারও লিখে দিয়েছিলাম। তো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। এবং কারো কাছে বাংলা অভিধান থাকলে যদি আমার সাথে তোমাদের ভাষণটা মিলে যায়, কারণ অনেকগুলো প্রকাশকাল থাকে, তো সেক্ষেত্রে দেখবে পৃষ্ঠার নাম্বার হুবহু মিলে যাবে। তো সেখান থেকে তোমরা খুঁজে দেখতে পারো। সবগুলো শব্দের অর্থ অভিধান থেকে বের করে দেওয়া আছে, ঠিক আছে? সো এই ভিডিওটা তোমরা চাইলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। তারপর অভিধানের ভুক্তি, হ্যাঁ, এ বিষয়ে একটা কাজ ছিল, এই কাজটা রয়েছে 99 পৃষ্ঠায়। যে অভিধানের ভুক্তির মধ্যে কিছু অংশ থাকে, যেমন শীর্ষ শব্দ, উচ্চারণ, শব্দের গঠন, শব্দের উৎস, অর্থান্তর সংখ্যা, শব্দের শ্রেণী, শব্দের অর্থ। তো এই যে আমরা যে এই শব্দগুলো এখান থেকে বের করেছিলাম, এই যে প্রত্যেকটা শব্দ অর্থগুলো আমরা বের করেছি অভিধান থেকে। তোমাদের কাছে যদি অভিধান থাকে তোমরা দেখবে অভিধানে খুব সুন্দর করে সেখানে শব্দের অর্থ তো বের করাই আছে, এবং সেখান থেকে ধারণা নিয়ে তোমরা খুব সহজেই অভিধানের ভুক্তি বের করতে পারবে। অভিধানের ভুক্তিটা কী জিনিস? যে অভিধানের যে অংশে কোনো শব্দের অর্থ এবং অন্যান্য পরিচিতি থাকে তাকে অভিধানের ভুক্তি বলে, ঠিক আছে? তো এখান থেকে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে ভুক্তি বলতে কী বোঝায়। তো এই কাজগুলো করবে, ভিডিওগুলো দেখলে আরও বেশি ক্লিয়ার বুঝতে পারবে। সো যাদের দরকার তারা হচ্ছে প্লেলিস্ট থেকে ভিডিওগুলো দেখে নেবে।
সর্বশেষ যে কাজটা তোমাদের করতে হবে, ভুক্তি তৈরি করি। অভিধান থেকে যেসব শব্দের অর্থ লিখেছো তার মধ্যে থেকে যে কোনো দুটো শব্দের ভুক্তি তৈরি করবে। ভুক্তিগুলোর যথাযথ হলো কিনা তা নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে। প্রয়োজন অভিধানের সহায়তা নিতে পারো। তো এই কাজটাও তোমাদের কিন্তু পরীক্ষায় দেওয়া হতে পারে, কোনো একটা শব্দ দিয়ে সেটার ভুক্তি তৈরি করতে বলা হতে পারে। অবশ্যই শব্দটা তোমাদের জানার মধ্যেই দেওয়া হবে যদি এই ধরনের কাজ দেওয়া হয়। তো যেহেতু এখনও কোনো অ্যাসাইনমেন্ট বা প্রশ্ন দেওয়া হয়নি, এই যে ভিডিওতে যেই জিনিসগুলো দেখালাম, যেগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট বললাম, এগুলো সহ সবগুলো কাজই তোমরা করার চেষ্টা করবে। যেহেতু এই 6 মাস ধরে তোমরা এগুলো করেছোই, তো এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আশা করি তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশনটা ভালো মতো নেওয়া হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা বিষয়ের 22 তারিখ জুলাই মাসের যে পরীক্ষাটা হবে, সেই নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা সিলেবাসটা ছিল 1 থেকে 99 পৃষ্ঠা। তো এর মধ্যে থেকে তোমরা কী কী জিনিসগুলো পড়বে বা কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় বেশি ইম্পর্টেন্ট আসার মতো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।